ইনস্টল করার পর কোথা থেকে পাওয়া যাবে আমি জানি না, আমার এখানে পাওয়া যায়। আমি জাস্ট ক্লিক করব, চলে আসবে। ভিজুয়াল স্টুডিও আইডি হোক আর যাই হোক, একটা সফটওয়্যার তো, যেহেতু সফটওয়্যার এবং যেহেতু তার ফাইল মেনু আছে, কিচ্ছু শেখার দরকার নেই। ফাইলে গিয়ে নিউতে গিয়ে প্রজেক্টে ক্লিক করলেই হাজার হাজার প্রজেক্টের টেমপ্লেট চলে আসবে। প্রজেক্টের টেমপ্লেট কি, তার আগে আমি এত কিছু না দেখে মেইন প্রজেক্ট মনে করি কনসোল অ্যাপ্লিকেশন, মনে করতে তো দোষ নাই। ওকে, আমি এত কিছুই দেখলাম না, আমি শুধু সি শার্পে ক্লিক করে কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। অনেকে এখানে ভুলটা করেন, কেউ সেটআপ দিতে গিয়ে পুরোটা সেটআপ দেয়, ভিভিও সেটআপ দেয়, তো দেখা যায় যে এখানে সি শার্প থাকে না, শুরুতে ভিভি থাকে। তো আপনি একটু কষ্ট করে খেয়াল করে দেখবেন যে সি শার্প এখানে লেখা আছে কিনা, থাকলে সি শার্পে ক্লিক করে কনসোল অ্যাপ্লিকেশন। যদি এখানে সি শার্প না থাকে, অন্য কিছু থাকে, তাহলে আপনি আদার ল্যাঙ্গুয়েজ এইখানে এসে সি শার্প পাবেন। বোঝা গেছে? একটু খুঁজতে হবে, কানা হাফেজের মতো মানে ফলো করার দরকার নেই। একটু দেখবেন, অবজার্ভ করবেন, খুঁজবেন। ইভেন আমি যেভাবে করাচ্ছি সেইভাবেও করার দরকার নেই। আপনি ওইটা যখন বুঝে যাবেন, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখানে ক্রিয়েটিভিটি ছাড়া কোনো লাভ নেই। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ওকে, স্বাভাবিকের চেয়ে একটু জোরে আমার কথা বলতে হচ্ছে। আমি যদি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাই, কাইন্ডলি একটু ধরেন, পানি টানি সেটা দিন, আমি উঠে যাব, অত বেশি দুর্বল না আমি। তাহলে কনসোল অ্যাপ্লিকেশন নিলাম, ওকে দিলাম, সবাই এখানে সি করছি। ওকে, একটা ব্যাপার আমি খেয়াল করি নাই, আজকে প্রথম তো, এই কালকেই মনে করেন শেখা শুরু করছি, রাত জেগে পড়ছি, আজকে প্রথম, এই জন্য একটু ভুল হয়ে গেছে। প্রজেক্টের নাম আমি ঠিকভাবে নেই, নাম কোথায় দেওয়া লাগে না দেওয়া লাগে এটা আর আপনাদেরকে দেখাইতে পারিনি। ওকে, সমস্যা নাই। এখানে প্রজেক্টটা নেওয়ার সঙ্গে কি কি যেন আসছে, ইউজিং ফিউজিং কিছু বুঝতেছি না। এইটা দেখেন, নেম স্পেস কনসোল অ্যাপ্লিকেশন 1। গতকালকে আমি পৃথিবীর কথা বলছিলাম, আর.এশিয়া.বাংলাদেশ.ঢাকা। তাহলে আমি যে এনভায়রনমেন্টের ভিতরে আছি, এটাই আমার কাছে পৃথিবী, তাই না? অনেকে এখানে আছে যার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডটাই তার পৃথিবী, আর কিছু শিখছেন না, তাদের কথা আলাদা। কিন্তু এই কোডে তো আমার অনেক কোড লাগবে, একটা দুইটা ফাইল দিয়ে হবে না। অর্থাৎ আমি যেই প্রজেক্টটার যেই নাম দিব, সেই নামে আমার একটা পৃথিবী বা একটা নেম স্পেস তৈরি হবে। তাহলে আমার মেইন নেম স্পেসটার নাম কি? দেখতে মোটেও ভালো লাগতেছে না, এটা যদি ক্লাস 1 দিতাম বা বাই প্রজেক্ট 1 দিতাম, এরকম কিছু একটা দিলে ভালো হতো। হোক, পরের বার ভালো করব, কথা দিচ্ছি। তো এখানে আমরা সি এর মতোই দেখতেছি একটা মেইন ফাংশন আছে, তাহলে এখানে ধরেই নেওয়া যায় মেইন ফাংশনটাই রান করবে। তো আমি কিচ্ছু না করে রান করব। রান করতে গেলে এখানে প্লে বাটনটা আছে, এটাতে ক্লিক করা যাইতে পারে, অথবা F5 চাপা যাইতে পারে, ফাংশন F5। আমরা খেয়াল করে দেখি, আচ্ছা সে আমার কোডটা, আমি যদিও কিছু কোড লিখি নাই, তারপরে রান করে কি যেন এসে কি যেন চলে গেছে। আমি কোনো কোড করি নাই, একটা এনভায়রনমেন্ট এসে চলে গেছে। এখন এখানে আমি কোড করতে পারি। কি কোড করব? কোড করার সময় আমি কি কোড করব? আচ্ছা, আমি একটা প্রোগ্রাম লিখবো, তাই না? একটা প্রোগ্রাম কি কাজ করে, বা একটা সফটওয়্যার কত ধরনের কাজ করতে পারে? 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 1000 কোটি। একটা সফটওয়্যার 3টা কাজ করে, ইনপুট নেয়, প্রসেস করে, আউটপুট দেয়। তো এখন আমি 1 কোটি 2 কোটি কাজ দিয়ে তো তাকে ডিফাইন করতে পারবো না, 3টা কাজ দিয়ে ডিফাইন করতে পারবো। যেহেতু এটা কনসোল অ্যাপ্লিকেশন, এটার ইউজার ইন্টারফেস নাই, এটা কমান্ড লাইন অ্যাপ্লিকেশন, সেহেতু এখানে আপনি ইনপুট, প্রসেস আর আউটপুট এই 3টাই হাইলাইট করতে পারেন। তাহলে এখানে আমি প্রথমে আউটপুট দিব। যেহেতু এটা কনসোল অ্যাপ্লিকেশন, ডটনেট ফ্রেমওয়ার্কের সাথে কি আছে? বিল্ট-ইন লাইব্রেরি আছে। যেহেতু এটা কনসোল অ্যাপ্লিকেশন, কনসোল রিলেটেড সব ইস্যু পাওয়ার জন্য আপনাকে লিখতে হবে কনসোল। ওকে, কনসোল হচ্ছে কমান্ড লাইন অ্যাপ্লিকেশন। কনসোল কালো স্ক্রিন আমরা যেটা দেখি, ঠিক আছে? ওকে, এবার যেহেতু এটা কনসোল অ্যাপ্লিকেশন, কনসোল অ্যাপ্লিকেশনের ইনপুট আউটপুট রিলেটেড সবকিছু আমি কনসোল নামের কিছু একটাতে পাবো। এটাকে কি বলা যায়? ক্লাস, একটা কন্টেইনার অথবা একটা অবজেক্ট বলা যায়। কনসোল একটা অবজেক্ট আছে, এর মধ্যে অনেক আমরা বিল্ট ইন ফাংশন পাবো। জাস্ট আমাদের ডট চাপতে হবে। এত ফাংশন আজকে দেখার কাজ নাই, আমরা এখানে দেখবো রাইট অথবা রাইট লাইন, ঠিক আছে? আমি দিলাম রাইট। এর ভিতরে আমার ডাবল কোটেশনের ভিতর কিছু একটা লিখতে হবে। কি লিখবো? কিছু একটা। হ্যালো ওয়ার্ল্ডে আমি নাই, থ্যাংক ইউ, কারণ সব ট্রেনিং শেষ হয় হ্যালো ওয়ার্ল্ডে গিয়ে, তাই না? আমি নিশ্চয়ই শেষ করতে আসিনি আজকে। রান করবো। ওকে, ও কিছু একটা আসছে, চলে গেছে, বাট আমরা দেখতে পারি নাই। কারণটা কি?
প্রোগ্রামটা একটা ফ্লোর মতো কাজ করে, এক্সিকিউট করে শেষ হয়ে চলে যায়। এখন এখানে আমাকে একটা টেকনিক খাটাইতে হবে। আমি ওকে যদি বলি যে না আমি ইনপুট দিব, তাহলে সে ওয়েট করবে, একটা আশা দিয়ে তাকে বসে রাখতে হবে। তাহলে একদম শেষের লাইনে আমরা লিখবো হচ্ছে কনসোল ডট রিড লাইন। তাহলে রাইট যদি হয় আউটপুট দেওয়ার ফাংশন, রিড লাইন হবে ইনপুট নেয়ার ফাংশন। তাহলে এই জায়গায় এসে প্রোগ্রাম কি করবে, যতক্ষণ আমি ইনপুট দিয়ে ইন্টার চাপি নাই ততক্ষণ সে ওয়েট করবে। তাহলে দেখি তো আসছে, ইনপুট নেওয়ার জন্য কার্সরটা লাফাচ্ছে এবং আমি যখন ইন্টার দিব সে ইনপুট নিয়ে চলে যাবে। তাহলে এটাকে আমি আসলে ইনপুট নেওয়ার উদ্দেশ্যে লিখছি কোডটা, যতক্ষণ খুশি আমার আউটপুটটা আমি দেখব এই উদ্দেশ্যে লিখছি, তাই না? সবাই বুঝছে এতটুকু? ওকে, সবাই বুঝলে সবাই আগে এখানে মনোযোগ দেখেন। দেখেন আমার ক্লাসে প্র্যাকটিস করে চলে যেতে পারবেন না, ওই এনভায়রনমেন্টে গেলে আমরা বড় জোর হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত যাইতে পারবো। আমাদের একটু টার্গেট বড়, এবং আমি বিশ্বাস করি আপনারা বাসায় গিয়ে 2-3 ঘন্টা প্র্যাকটিস করবেন মিনিমাম। কোসি করবে? তুই তো করিস নাই, ফাঁকে দিছিস। রেডি? এখন আমরা খালি চোখে দেখতেছি এটাই আমাদের প্রোগ্রাম, আসলে এটা না। আমরা এই ভিজুয়াল স্টুডিওতে অনেক উইন্ডোজ পাবো। শুরুতে আমরা যদি ভিউতে যাই, এখানে সলিউশন এক্সপ্লোরারে ক্লিক করি, তাহলে সলিউশনটা হচ্ছে একটা প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্টকে হোল্ড করে। আপাতত আমাদের কয়টা প্রজেক্ট আছে? একটাকেই দেখাচ্ছে। এবং এই প্রজেক্টের ভিতরে আমরা দেখতেছি যে অনেক ফোল্ডার বা সাব ফোল্ডার বা ফাইল আছে। এর মধ্যে আমি program.cs ফাইলটাতে কাজ করতেছি। অনেকে নতুন প্রজেক্ট নেওয়ার পর এটা হারায় যায়, কান্নাকাটি শুরু করে দেয়, হ্যাঁ ভাইয়া আমার প্রোগ্রাম ফাইল হারাই গেছে। কান্নাকাটি করার কিছু নাই, ভিউতে যাবেন, সলিউশন এক্সপ্লোরার ক্লিক করবেন, program.cs চলে আসবে। ক্লিয়ার? তাহলে একটা প্রজেক্ট রিলেটেড যত ফাইল আছে সব এখানে থাকে। প্রথমে আমরা দেখি app.config ফাইল। এই যে আমরা সফটওয়্যারটা লিখতেছি, এটা .NET এর ভার্সন কত, এখানে ডাটাবেস কানেক্টেড কিনা, সেই ডাটাবেসের নাম কি, ইউজার আইডি কি, পাসওয়ার্ড কি, তারপর হচ্ছে আমি অন্য কোনো লাইব্রেরি, এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করছি কিনা, সেগুলোর ভার্সন কত, সেগুলোর টোকেন কি, এই টাইপের ইনফরমেশনগুলো এগুলোতে ভিজুয়াল স্টুডিও অটোমেটিক্যালি সেভ করে রাখে। আমরা চাইলে পরবর্তীতে যখন একটু বুঝবো এটা কনফিগার করতে পারবো, এবং এটার কনফিগারেশন আমরা পরবর্তীতে দেখব। রেফারেন্সে আমি আগেও বলছিলাম .NET ফ্রেমওয়ার্কে হাজার লাখ লাইব্রেরি আছে না? সব নিয়ে তো সে লোড হয় নাই। যেই কয়েকটা লাইব্রেরি বিল্ট ইন দরকার একটা কনসোল অ্যাপ্লিকেশনে, সেই লাইব্রেরিগুলো জাস্ট এখানে লোড আছে। ঠিক আছে, আপাতত এতটুকু। আর প্রপার্টিজে গিয়ে আমরা দেখতে পারবো অ্যাসেম্বলি ইনফো। এখানে আমাদের প্রজেক্টের নাম কি, কপিরাইট ইনফরমেশন কি, এই টাইপের কিছু ইনফরমেশন আছে XML ফরম্যাটে। এটা নিয়ে আমরা আর বেশি আলোচনা করব না, পরবর্তীতে আলোচনা করব। তাহলে প্রজেক্ট রিলেটেড কিছু বিল্ট ইন ফাইলও থাকে। তাহলে একটা স্পেসিফিক কাইন্ড অফ প্রজেক্ট যদি আমরা নেই, তার সঙ্গে রিলেটেড ফাইল এবং অ্যাসেম্বলিগুলো লোড হয়, এগুলোর একটা সেটিংস আগে থেকে ভিজুয়াল স্টুডিওতে আছে না, এটাকে বলে প্রজেক্ট টেমপ্লেট। আমাদের একটু পরে জানতে হবে যে ভিজুয়াল স্টুডিওতে কত ধরনের প্রজেক্ট টেমপ্লেট আছে এবং কোন ধরনের প্রজেক্ট টেমপ্লেট আমরা কখন ইউজ করব। ক্লিয়ার? যেহেতু আমি কিছু শিখাই না এবং আজকেও আমরা কিছু শিখবো না, সেহেতু আমরা এখানে একটু আগাই। এখানে কালো স্ক্রিন কিছু একটা, আমরা এটা চাই না, কারণ অনেকে দেখে মন খারাপ করছে, মুখটা এমন কালো করছে যে বাইরে বৃষ্টি চলে আসবে। আমরা এখানে উইন্ডোজ ফর্ম দেখতে চাই, যেগুলো আমরা বিভিন্ন দোকানে স্টোরে সফটওয়্যার দেখি, তাই না? তাহলে এটার নাম কি বলছি আমি? উইন্ডোজ ফর্ম। তাহলে এখানে আমি একটা উইন্ডোজ ফর্মের অবজেক্ট নেই, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের প্রোগ্রামিং, তা উইন্ডোজ আসতেছে না। আমি জানি এখানকার লাইব্রেরিটা শুরু হয় সিস্টেম দিয়ে, তাহলে আমি লিখি সিস্টেম ডট উইন্ডোজ ডট, আসে না, ইনপুট আসে, মার্কআপ আসে, ফর্ম আসে না। কান্নাকাটি করার কিচ্ছু নাই। এখানে .NET এর ওই লাইব্রেরিটা লোড করা নাই, কারণ এটা কনসোল অ্যাপ্লিকেশন, উইন্ডোজের লাইব্রেরি লোড করা নাই। তো আমরা এটা লোড করব কিভাবে দেখেন, রেফারেন্সে রাইট ক্লিক করব, করছি অ্যাড রেফারেন্স। এইবার ওর যত লাইব্রেরি আছে সব লোড হবে। আমার কাজ খুঁজে খুঁজে বের করা system.windows.forms, বের করছি। আরেকটা আমার লাগবে, ফর্মস অব্দি আমি বের করি, ওর ভিতর যদি বাটন নেই তাহলে আমার পজিশন লাগবে, যে এটা এক্স এত, ওয়াই এত। এই কারণে আমি একটু কষ্ট করে ড্রয়িংটা খুঁজি। ড্রয়িং কোথায় আমাকে একটু খুঁজে দিবেন? এর অত বুদ্ধি থাকলে কি আর আমি মাস্টারি করে খাইতাম? এই যে সিস্টেম ডট ড্রয়িং, এই দুইটা লোড করে আমি ওকে করে দিলাম। দিলে এখানে দেখেন তো সিস্টেম ডট ড্রয়িং আসছে না, অ্যাজ ওয়েল অ্যাজ উইন্ডোজ ডট ফর্ম আসছে। এইবার এখানে আমি একটা ফর্ম ডিক্লেয়ার করব, তাহলে সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্ম,
ফর্মস ডট ফর্ম ফর্ম, এটার আমি নাম দেই এফআরএম ইকুয়াল টু নিউ। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে প্রত্যেকটার কনস্ট্রাক্টরকে এইভাবে কল করে দিতে হয়, যেটা আমরা আরো 3-4টা ক্লাস পরে শিখবো, এখন আমার শিখে লাভ নেই। এবার আমি এফআরএম, যেহেতু এটা একটা ডটনেটে আগে থেকে তৈরি করা ক্লাস, এবং যেহেতু এটাকে আমি র্যামে লোড করলাম বা এটা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখন এর ভিতর যে বিল্ট ইন ফাংশনালিটিগুলো আছে সবগুলো আমি ইউজ করতে পারবো। যেমন ফর্মটাকে আমি শো করতে পারবো, শো ডায়লগ করতে পারবো। আপাতত এত না বুঝে আমি শো ডায়লগ করলাম, স্যার যেটা বলছে সেটাই ঠিক। রান করবো, F5 চেপে রান করি, তাহলে আমরা দেখবো যে একটা ফর্ম আসছে, কিন্তু ফর্মটা খুবই জঘন্য, লেখা নাই, তারপর ফর্মের ভিতর কিচ্ছু নাই। এইগুলা কিচ্ছু বোঝা লাগবে না, শুধু আমি যে থিওরিটা বলতেছি, মানে প্যাটার্নটা, যে এটাতে এইটা এইটা হয়, এইভাবে আনতে হয়, রেফারেন্স কিভাবে অ্যাড করতে হয় আপনার মনে আজকে মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট রেফারেন্স অ্যাড করা যায়, তাহলে এক্সট্রা কিছু লাইব্রেরি আসে, এইটুকু বুঝলেই হবে। তাহলে ফর্মটা শো ডায়লগ করার আগে ফর্মের আমার কিছু প্রপার্টি সেট করতে হবে। তার মানে যেগুলোকে আমি ক্লাস বলতেছি এবং যেগুলো আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি, এগুলোর প্রপার্টি আছে, কিছু কিছু মেথড আছে, এগুলো দিয়ে বিভিন্ন কাজ করা যায়। এবং যদি এগুলোতে আপনার না কুলায়, আপনি নিজের মতো করে বানায়ও নিতে পারবেন, যেটা আমরা পরবর্তীতে দেখবো। আগাবো? একজন না বলছে। এফআরএম ডট টেক্সট, ফর্মটার আমি টেক্সট দিব হচ্ছে মাই সুইট ফার্স্ট, সরি ভেরি ফার্স্ট সফটওয়্যার, ঠিক আছে? এটা ফর্মের টেক্সট। এবার রান করে দেখি, হ্যাঁ ফর্মের উপরে একটা টেক্সট আসছে, তাহলে প্রপার্টিটা কিছুটা হলো কাজ করছে। এবার আমি এই ফর্মে একটা বাটন নিব, একটা টেক্সট বক্স নিব। আমি জানি সবাই অ্যাটলিস্ট জানেন যে বাটন টেক্সট বক্স কি। তাহলে বাটন টেক্সট বক্স নিলে ফর্মের টেক্সট ফর্মটা শো করার আগে আমি প্রথমে একটা বাটন নিব। বাটনও আমি পাবো সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মস ডট বাটন, BTN ইকুয়াল টু নিউ বাটন। এবার আমি নিব সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মস ডট টেক্সট বক্স, নাম দিব TXT ইকুয়াল টু নিউ টেক্সট বক্স। এবার এগুলো হচ্ছে কন্ট্রোল, এগুলোও ক্লাস, ওটাও ক্লাস, কিন্তু ফর্মটা হচ্ছে টপ লেভেল ক্লাস, ফর্মটা হচ্ছে টপ লেভেল ক্লাস, একাই আসবে, শো হবে। আর বাটনগুলো হচ্ছে লো লেভেল ক্লাস, কারণ ও ফর্মের ভিতর ছাড়া এমনিতে আসতে পারবে না। বোঝা গেছে? না, প্রপার্টি না, ওটাও ক্লাস, বাট এগুলো হচ্ছে কন্ট্রোল টাইপের ক্লাস। ভিজুয়াল এলিমেন্ট যেহেতু, সেহেতু এগুলো কন্ট্রোল টাইপের ক্লাস। তাহলে ফর্মটা একাই আসতে পারবে, শো হইতে পারবে, কিন্তু বাটন একাই শো হইতে পারবে না। বাটনকে অবশ্যই ফর্মের ভিতরে অ্যাড হইতে হবে কন্ট্রোল হিসেবে। যেহেতু এগুলো কন্ট্রোল টাইপের ক্লাস, সেহেতু আমাকে বলতে হবে এফআরএম ডট কন্ট্রোলস ডট অ্যাড। এই জন্য বলি ডটনেট আসলে শিখতে হয় না, ডটনেটে কাজ করতে হয়, কাজ করতে করতে সব বুঝে যাবেন। তাহলে কাকে অ্যাড করবো ভাইয়া? প্রথমে টেক্সট বক্সটাকে অ্যাড করি, তারপরে এফআরএম ডট কন্ট্রোলস ডট অ্যাড। এইবার বাটন শয়তানটাকে অ্যাড করি, করছি? রান করবো? 3-4 জন রাজি, এটা গণতান্ত্রিক ক্লাস হলো না। তাহলে টেক্সট বক্স একটা আসছে, ওর নিচে পড়ে গেছে মিস্টার বাটন, তাই না? তার মানে এখানে আমি কিছু একটা বুঝি নাই, কালকে রাত জেগে মুখস্থ করছি তো অনেক কিছু মনে নাই। হ্যাঁ, এবার মনে পড়লো এগুলোর লোকেশন দিতে হবে। তাহলে এগুলোকে অ্যাড করার আগে পরে যখনই লোকেশন দিই, তবে ভালো হয় যদি অ্যাড করার আগেই লোকেশন দিই। TXT ডট লোকেশন ইকুয়াল টু, এই লোকেশনটাও একটা ক্লাস, নিউ সিস্টেম ডট ড্রয়িং ডট পয়েন্ট। তাহলে লোকেশনটা পয়েন্ট দিয়ে পয়েন্ট করতে হবে, এক্স এই দিক থেকে কত দূরে, 20 পয়েন্ট দূরে, আর উপর থেকে কতটুকু নিচে, 20 পয়েন্ট নিচে। এখন এই মেজারমেন্ট আমিও জানি না, তবে আপনাদের সাথে কোড করতে করতে আমারও হয়তো মেজারমেন্টটা চলে আসবে, আইডিয়া যখন চলে আসবে তখন আমি বুঝে দিতে পারবো। তবে এখন এতটুকু বুঝি যে BTN ডট লোকেশনটা একটু চেঞ্জ করতে হবে নাকি? কেউ লাইক দিল না, হোক। এটাও বাম থেকে ডানে 20, আর উপর থেকে নিচে, যেহেতু টেক্সটার আমরা আশা করতেছি যে 20-25 একটা হাইট হবে, আর উপর থেকে 20, তাহলে 20-25 40-45 একটা আমার গ্যাপ রাখতে হবে। তাহলে এখানে 50 দিই, তাই না? রান করি। হ্যাঁ, তাহলে আমরা দেখব যে টেক্সট বক্স আসছে, আর এই বাটনে ক্লিক করলে কি হবে, সেভ হবে না এক্সিট হবে বুঝতেছি না। ওই যে আগে আমরা ইংলিশ গান শুনতাম না, প্রথম দিকে গালি দিল না, কাছে ডাকলেও বুঝতাম না, এমনি খালি মাথা দুলাইতাম, আমরা ইংলিশ গান শুনি। তো এখানে বাটনেও বোঝা যাচ্ছে না, তাহলে এটাও ঠিক করতে হবে। দেখেন
ব্যাপারটা কি, আমরা যদি কাজটা শুরু করি, কাজটাই কিন্তু আমাকে বলে দিচ্ছে কিভাবে আমাকে আগাইতে হবে। কিন্তু যদি আমার চোখটা থাকে, বেগম রোকেয়া কি বলছিলেন, আমার শালাবাবু কই, কথা বলে না কেন, রাগ করছে নাকি? বেগম রোকেয়া বলছিলেন যে যেখানে অশিক্ষিত চক্ষু কি দেখে, ধুলার কাদা দেখে, সেখানে শিক্ষিত চক্ষু মণিমুক্তা দেখে, তাই না? আপনার যদি একটু ইচ্ছা থাকে বা অবজারভেশন পাওয়ার থাকে, আপনি নিজে বুঝবেন আরে বাটনটা ফাঁকা কেন, এখানে তো কিছু লেখার দরকার। তাহলে লেখা মানেই টেক্সট, টেক্সট মানেই লেখা। কোনটাতে লিখবো ভাইয়া? ওকে, এক জায়গায় লিখে দেই, btn ডট টেক্সট ইকুয়াল টু কি দিব, আপাতত ক্লিক মি দেই, কারণ আমরা তো কাউকে সেভ করতে পারছি না। রান করব। হ্যাঁ, এবার একটা সিস্টেম আমি তৈরি করতে পারছি, এখানে কিছু লিখে এখানে ক্লিক করা যাচ্ছে, কিন্তু ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। তাহলে এখানে আমার এই বাটনের একটা ডেলিগেটস বানাইতে হবে। কেন ডেলিগেটস বানাইতে হবে? কারণ ক্লিক মিতে ক্লিক করলে একটা ফাংশন রান করবে। ফাংশন কেন রান করবে? কারণ ফাংশন এমন একটা কোড যে এক জায়গায় বসে থাকে, তাকে যখন কল করা হয় তখন রান করে। এখানে কি আমার এমন কোড দরকার যেটা এমনি রান করবে, নাকি যখন ক্লিক করবে তখন রান করবে? ওকে, তাহলে ফাংশন আমরা টুকটাক বুঝি যারা সি করছি। আর এখানে আমার একটা বাটন আছে, তাহলে এখানে একটা ডেলিগেটস লাগবে। ডেলিগেটসের নাম হবে ক্লিক, ক্লিক বাস, ক্লিক। এই ডেলিগেট কি করবে, একটা ফাংশনকে ধরে রাখবে পকেটে, যখন ওকে কেউ ক্লিক করবে তখন ডেলিগেটস ওই ফাংশনটাকে কল করে দিবে। তাহলে এইটাকে আমরা বলবো ইভেন্ট। তাহলে ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে একটা ফাংশন যেটা কোনো ডেলিগেটের মাধ্যমে কল হয়। ইভেন্ট হচ্ছে একটা ফাংশন যেটা কোনো ডেলিগেটের মাধ্যমে কল হয়। ইজি ব্যাপার, এগুলো এখন মনে থাকবে না। মনে থাকার দরকার কি? আমি আপনাদের এনশিওর করতেছি আমার ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন পাস, এ প্লাস, গোল্ডেন এ প্লাস। কারণ আমাকে সহ্য করার ধৈর্যটাই সবচেয়ে বড় পরীক্ষা, এর চেয়ে বড় পরীক্ষা হয় না। ঠিক আছে? এই জন্য কিছু লেখার দরকার নাই, কিছু মুখস্থ করার দরকার নাই। পরবর্তীতে ইন্টারভিউ দিবেন, এগুলো কোশ্চেন আমি সেট দিয়ে দিব। ঠিক আছে? আপনাদের খালি কাজ খিচে বসে থাকা আর ঘুমাই না যাও, ঘুমাই না যাও। ঠিক আছে? ওকে, তাহলে যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিওর মতো একটা আইডিতে কাজ করতেছি, এটা অনেক অ্যাডভান্স আইডি। এখানে আমরা যদি বাটনের ডেলিগেটস বানাইতে যাই, না টেক্সট বক্সের ডেলিগেট, কার ডেলিগেট? বাটনের। তাহলে বাটনটাকে অ্যাড করার আগে আমরা btn ডট ক্লিক, এখন ডেলিগেট তৈরি করার নিয়ম হচ্ছে প্লাস ইকুয়াল টু সিম্বলটা দেয়া, তারপরে কি লিখবে আপনারা বাইরে বলাবলি করেন না, আমার নিজেরও মনে থাকে না, যার কারণে আমি এখানে দেখেন প্রেস ট্যাব টু ইনসার্ট। তো আমি ট্যাব ট্যাব একবার ট্যাব চাপছি, ও btn ক্লিক নামে একটা ফাংশনের নাম বলে দিছে। আরেকবার ট্যাব চাপছি, তো সে আমাকে ফাংশনটা তৈরি করে দিছে। আমার কি দরকার ভাই মনে রাখার খামাখা? এই যে প্রাইভেট স্ট্যাটিক ভয়েড btn আন্ডারস্কোর ক্লিক 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 এইভাবে মুখস্থ করার দরকার আছে? তারপরে এই যে সেন্ডার ইভেন্টার কি, আপনাদেরকে ওই গল্প বলি নাই, বিশেষ দেওয়ার সময় এক্সেলে আমার মেসেজ আসছিল অনেকদিন আগে, সে মুখস্থ করছিল যে একটি সাপ একটি ব্যাংকে খেলে এটাকে হজম করতে 21 দিন লাগে, এটা সে আধা ঘন্টা ধরে মুখস্থ করতেছে। এখন আমাকে বলেন এই টপিকটা মুখস্থ করে সে দেশ ও জাতির কি উদ্ধার করবে? কার কি কাজে লাগবে এটা? বুঝছেন ব্যাপারটা? অতএব এগুলো মুখস্থ করার পিছনে আমরা যে সময়টা ব্যয় করি তার 100 ভাগের 1 ভাগ সময় ব্যয় করব শর্টকাটগুলো শেখার ক্ষেত্রে। ট্যাব ট্যাব, দুইবার ট্যাব চাপলেই বের হয়ে যাবে। এই বাটনে এখন আমরা কি করব ভাইয়া? এই বাটনে এখন আমরা মেসেজ বক্সে দেখাবো যে টেক্সট বক্সে কি লেখা। এখন টেক্সট বক্সের নাম কি ছিল? পাওয়া যাচ্ছে না। কেন? কারণ এটা আলাদা ফাংশন। এখন ইভেন্ট বলি, ডেলিগেট বলি, যাই বলি না কেন, তো আলাদা ফাংশন। আলাদা ফাংশন আর একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে চিনবে না, যার কারণে এইখানে অ্যান্সারটা পাওয়া গেল যে ওর ভিতরে ডিক্লেয়ার করলাম না, ডিক্লেয়ার না করে দুইটা ফাংশনের বাইরে ডিক্লেয়ার করলাম, তাহলে তো দুইজনই পায়। কিন্তু এই ক্ষেত্রে আমার শুধু স্ট্যাটিক ডিক্লেয়ার করতে হবে। এই স্ট্যাটিকটা আপাতত অ্যাভয়েড করেন, এটা মাথায় নিয়েন না, এটা আমি পরে ক্লিয়ার করে দিব। এবার দুইটা ফাংশনে পাইতে বাধ্য টিএক্সটিকে, যেহেতু গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করছি। এবার আমরা মেসেজ দেখাবো, তো মেসেজ লিখি, মেসেজ আসে না। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সিস্টেম ডট উইন্ডোজ ডট ফন্টস ডট মেসেজ। ও মেসেজ, আচ্ছা আমি আপনাদের বলি ইউজ করবেন মেসেজ বক্স ডট শো। টুকটাক কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, আর না হলে মেসেজ লিখলেন হইল না, কিছুক্ষণ কান্নাকাটি করে মেসেজ বক্স লিখলেন, সমস্যা কি?
এখানে কি দিব, টিএক্সটি ডট টেক্সট, এর সাথে আর একটু প্লাস করে দিই ক্লোন, এর সাথে কখন সে ক্লিক করছে সেই টাইমটা দিয়ে দিই। সেই টাইমটা আমরা পাবো ডেট টাইম ডট নাও। ওই পুরানা পাপি কথা কবি না। এখন আমরা কোন মোডে আছি, এখন আমরা আছি কিছু পারি না এই মোডে, ঠিক আছে। রান। এত পচা কথা না লিখি, আসছে আমি যা লিখছি তাই আসছে। তার মানে আমরা ইন্টারফেসটাতে ইন্টারঅ্যাক্ট করতে পারছি। আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে আমরা উইন্ডোজের লাইব্রেরি অ্যাড করতে পারছি, উইন্ডোজ ফর্ম নিতে পারছি, তারপর সেখানে আমরা বাটন টেক্সট বক্স অ্যাড করতে পারছি। কোডগুলো আমরা পারবো না বাট বুঝতে পারছি, হ্যাঁ কোডগুলো এইভাবেও হয়, সুন্দর একটা প্যাটার্ন আছে। বোঝা গেছে কাজটা? পারার দরকার নেই বাট বোঝা গেছে। এখন কথা হচ্ছে আমি কি ধরনের প্রজেক্ট টেমপ্লেট নিছি, কনসোল, যেটা ব্ল্যাঙ্ক কালো স্ক্রিন আউটপুট দিবে, কিন্তু আমি কাজ করতেছি কিসে, উইন্ডোজ ফর্ম। উইন্ডোজ ফর্মে যদি আপনি কাজ করেন তো উইন্ডোজ ফর্মের টেমপ্লেট নেন, নিব। ওকে, এবার একটু সুন্দর করে নেই, এটা বাদ। ক্লোজ সলিউশন করে দেই, ফাইলে যাই, নিউতে যাই। নিউ প্রজেক্টে গিয়ে সবগুলো শেখা হলো না, ব্যাপারটা দুঃখের। তো আমরা এখানে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন নেই, এটার নাম দেই হচ্ছে দিব। ওকে, এবার আমার নেম স্পেসটা সুন্দর আসবে, কিন্তু এবার আমাকে প্রোগ্রাম দেয় নাই, কারণ এই টেমপ্লেটে উইন্ডোজ ফর্মটা ইম্পর্টেন্ট, প্রোগ্রাম ডট সিএসটা ইম্পর্টেন্ট না। তাহলে এই ফর্মটা একটু আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে বড় করি এবং দেখি যে এটা কিভাবে কি করলো। আমরা প্রজেক্টের যদি সলিউশন এক্সপ্লোরারে যাই, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, বেশিক্ষণ জ্বালাবো না আজকে, আর 2 ঘন্টা। এখানে আমরা দেখব যে আগের সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে, শুধু রেফারেন্সে ও আগে থেকেই ফর্ম আর ড্রয়িং দিয়ে দিছে। বোঝা গেছে? ওকে, এক্সট্রা খাটনিটা আমার করতে হলো না। আর প্রোগ্রাম ডট সিএস এ আগের মতোই কোড, শুধু ফর্ম 1টাকে আমার অ্যাপ্লিকেশন হিসেবে রান করা দিছে, ঠিক আছে। এবার যদি আমি রান করি তাহলে ওই কনসোলের কালো স্ক্রিন টোটালি আসবেই না, আমার শুধু ফর্মটাই আসবে। এবং আরো মজার ব্যাপার, এইখানে আমি বাটন বা টেক্সট বক্স ওগুলো নিতে চাচ্ছি, তাই না? খেয়াল করে দেখেন, আমি জাস্ট ভিউতে যাব, টুল বক্সে যাব, টুল বক্স টুল বক্স টুল বক্স, এই টুল বক্সে ক্লিক করব, বামে ডানে উপরে নিচে যে কোনো জায়গায় টুল বক্সটা চলে আসছে, যে কোনো জায়গায় আসতে পারে। এবার টুল বক্সে আমরা কমন কন্ট্রোল এক্সপ্যান্ড করব। কোনটা? কমন কন্ট্রোল। এইখান থেকে আমরা টেক্সট বক্স নিতে পারবো, আরও অনেক কিছু আছে, কিন্তু আপাতত আমরা টেক্সট বক্স নিব, একটু বড় করি, আর একটা বাটন নিব, একটু বড় করি। এখন এর প্রপার্টিগুলো চেঞ্জ করার দরকার, জাস্ট রাইট ক্লিক করব, প্রপার্টিজে যাব, গেলে এটা টেক্সট অনেক প্রপার্টির সাথে, আপাতত আমরা দেখব টেক্সট প্রপার্টি। এখানে আমরা লিখবো হচ্ছে ক্লিক মি, ডেলিগেটস বানাইতে হবে, তাই না? কোনো দরকার নাই, আপনি শুধু বাটনের উপর ডাবল ক্লিক করবেন, তৈরি হয়ে গেল। এবার এখানে শুধু আপনি লিখবেন ডাইরেক্ট মেসেজ বক্স ডট শো। এখানে আপনি বলবেন ওইটার নাম আর টিএক্সটি নাই, ওটার নাম এখন আছে টেক্সট বক্স ডট টেক্সট, আরো যা কিছু অ্যাড করতে চান। তাহলে আমি এখানে কি বুঝাতে চাইলাম, ইজিলিও কাজ করা যায়, কিন্তু সব কথার শেষ কথা কাজটা বুঝতে হবে, কাজটা বুঝতে হবে। এখানে ডটনেট আর জাভা বা অন্য প্ল্যাটফর্মের সাথে ডটনেটের একটা পার্থক্য কি বলবো? হ্যাঁ, একটু সুন্দর করে বললে কি হয়, সুন্দর করে বললে কি হয়, অনেকে ভাব দেখে মনে হচ্ছে তুই বললে বল না বলে যায়, অনেকে ঠিক এইরকম ভাব নিচ্ছে। যাই হোক, কি যেন বলতে চাইছিলাম, এই প্ল্যাটফর্মটা অনেক ইজি। আপনি কাজ শুরু করেন, কাজ করতে থাকেন, কাজ করতে করতে আপনি সব শিখে যাবেন যদি আপনার ইচ্ছা থাকে। বাট অন্য প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, শিখেন, দেন প্রোডাকশন লাইনে আপনি আসতে পারবেন। অনেকটা ডিপিএস আর লোনের মতো, যদি দুইটাতে সুদ না থাকে, সুদ নাই দুইটাতেই, তাহলে আপনি আজকে লোন নিলেন, প্রতি মাসে 5,000 করে শোধ করলেন, অথবা আপনি ডিপিএস প্রতি মাসে 5,000 করে শোধ করবেন, 5 বছর পর আপনি টাকাটা নেবেন। যদি সুদ না থাকে তাহলে কোনটা লাভজনক? লোনটাই লাভজনক, যেহেতু সুদ নাই, আমি আগে টাকা পাচ্ছি পরে শোধ করতেছি, আর ডিপিএসটা আমি টাকা শোধ করে আমার টাকাটা আমি নিচ্ছি। এটা অনেকটা এইরকম। এই কারণে ডটনেট ফ্রেমওয়ার্কের একটা ভালো পছন্দ, ভালো চয়েস, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। যদিও জাভাতে অনেকে অনেক ভালো আছে, জাভার সার্কুলার কম, ম্যাক্সিমাম কাস্টমাইজ সফটওয়্যার
এগুলো .NET-এই হয়। আর একটা কারণ আছে, দেখেন আমি ওয়েবে যাই, কনসোলে যাই, যেখানে যাই আমার লাইব্রেরি কয়টা? একটা। বাট আপনি জাভাতে গেলে আপনার লাইব্রেরি বুঝতেই আপনার 2 বছর 3 বছর লেগে যাবে, কোনটার জন্য কোন লাইব্রেরি। এখন আপনি একটা ফার্মেসির জন্য সফটওয়্যার করবেন, আপনি একটা ড্রাইভার সফটওয়্যার করবেন, আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন করবেন, যাই করেন আপনার C# .NET ওই একই লাইব্রেরি। আপনি কিন্তু ভার্সেটাইল মোডে কাজ করতে পারতেছেন, ঠিক আছে? আপনি ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে, আপনি টুকটাক এই দোকানে ওই দোকানে এখানে ওইখানে সফটওয়্যার দেন, সাপোর্ট দেন, ডাটাবেস সেটআপ করে দেন, অনেক কিছু আপনি পারতেছেন। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এই কথার পরে আবার আমরা পড়াশোনায় ফেরত আসি। এটা আমি বুঝলাম এই কারণে যে কিনা অনেক ধরনের টেমপ্লেট আছে, যে টেমপ্লেটটা কোনটা কি জন্য সেটা বোঝাটা জরুরি, ঠিক আছে? সেটা বোঝাটা জরুরি। ওকে, তাহলে আমরা কনসোল অ্যাপ্লিকেশনে আজকে যাব না, আমরা সব কাজ ব্ল্যাক স্ক্রিনেই শিখব। বাট আজকে আমরা একটু দেখি যে বিভিন্ন ধরনের সফটওয়্যারের ইন্টারফেস কেমন হয়, কিভাবে সফটওয়্যারটা জেনারেট হয়, ঠিক আছে? এই ক্লাস যেহেতু আর রিপিট হবে না, পরবর্তীতে এই সাবজেক্টগুলোতে আসলে এই ক্লাসটা আমি স্কিপ করব যেটা দেখাইছি, অতএব মনোযোগ দিয়ে দেখেন। আর যেহেতু 1 সপ্তাহ সময় পাচ্ছেন, এখন থেকে যেটা করাচ্ছি এটা প্র্যাকটিস করবেন বাসায়। এটাও চলতো না, ক্লোজ করে দিই। উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, ঠিক, হ্যাঁ 1 2 কারণ প্রথম ক্লাসের দ্বিতীয় প্রজেক্ট, তাই না? ওকে, তাহলে আমাকে একটা উইন্ডোজ ফর্ম দিছে, আমার এত কিছু জানার দরকার নাই, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এটার কোনো স্ট্যান্ডার্ড সাইজ নেই, আপনার যেই সাইজ পছন্দ আপনি সেই সাইজ নেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে একটা সফটওয়্যারে কি একটা ফর্ম থাকে না হাজার হাজার ফর্ম থাকে? হাজার হাজারও থাকে না, বলার জন্য আর কি, অনেক অনেক ফর্ম থাকে। তাহলে এটার প্রপার্টিজে যাই, এটার টেক্সটটা আমি ঠিক করি। টেক্সটে গিয়ে আমরা বলি যে মাই সুইট সফটওয়্যার, রেডি রেডি মনোযোগ। আমি যদি এটার আইকন চেঞ্জ করতে চাই, তাহলে আমি সুন্দর করে যে আইকন নামে একটা প্রপার্টি আছে এই যে উপরে, এখানে গিয়ে আপনার পিসিতে যদি ICO এক্সটেনশন যুক্ত ফাইল থাকে, ICO, তাহলে সেই আইকন দেখাই দিতে পারবেন। আমার পিসিতে মনে হয় নাই, আমি গরিব মানুষ। কই গেল টেস্টেড আইকন? এই যে, না না গরিব, এমনি কয়টা আইকন থাকলে কি আর বড় হওয়া যায় নাকি? আইকন ফাইল নাই, আছে আছে, হ্যাঁ এই এরকম একটা দিলাম গেম প্যাড, এই যে আসছে, তাই না? এগুলো আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। বাকি প্রপার্টি অনেকটা ইংলিশ নাম, দেখলেই বোঝা যাবে। তবে ধীরে ধীরে, আমরা এগুলো লাইন ধরে শিখবো না, আমরা এগুলো ধীরে ধীরে একটা দুইটা করে ক্লিয়ার করবো। এখন কথা হচ্ছে এটা একটা ফর্ম, এটা আমি মেইন ফর্ম হিসেবে রাখতে চাচ্ছি, মেইন সফটওয়্যার ইন্টারফেস। আমার আরো অনেক ফর্ম থাকতে পারে, সেক্ষেত্রে আমি ভিউতে যাব, সলিউশন এক্সপ্লোরারে যাব। এই যে আমার প্রজেক্ট একটা, সলিউশন একটা, প্রজেক্টের উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা অ্যাড নিউ আইটেম, অনেক কিছু দেখব, এত কিছু দেখার টাইম নাই, আমরা শুধু উইন্ডোজ ফর্মে ক্লিক করে এখানে এটার নাম দিব FRM। হ্যাঁ, নাম দেওয়াটা ইম্পর্টেন্ট, ফর্মের নাম দেওয়ার আগে অবশ্যই FRM দিবেন, এগুলো নিয়ে ব্যাখ্যা পরে দিব, আজকে না। তাহলে এটার নাম দিব FRM, কি নাম দেওয়া যাইতে পারে? প্রোডাক্ট অ্যাড। তাহলে এখানে আমরা মনে করি যে প্রোডাক্ট রিলেটেড সব কাজ করব, মনে করতে দোষ আছে? ওকে, কোনো দোষ নাই। তাহলে এখানে আপাতত একটা টেক্সট বক্স নেই, এমনিতেই টেক্সট বক্সটা নিয়ে রাখি, আর এখানে কোনো ডেকোরেশন বা রং ঢং করতে চাচ্ছি না। আর একটা ফর্ম আমার লাগবে, মনে করি কি ফর্ম? নিউ আইটেম। এখানে আমি উইন্ডোজ ফর্ম নিলাম, এখানে নাম দিলাম FRM সার্ভিস। এখানে আমার সার্ভিসগুলো আমি ম্যানেজ করব, কি কি সার্ভিস আছে, কোন সার্ভিসের প্রাইস কত, কোন সার্ভিস কতক্ষণ লাগবে, কোন সার্ভিস কতদিন সময় লাগবে, কোনটার ওয়ারেন্টি কত, এই টাইপের হিসেবগুলো এখানে করবো। কিন্তু কিছু করতেছি না, আপাতত চাপা মেরে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা ফর্ম নিব, নেই, 3টা অ্যাটলিস্ট নেই, না হলে স্ট্যান্ডার্ড হয় না। তাহলে এখানে FRM, এখানে আমি নেই এমপ্লয়ি, এখানে আমার এমপ্লয়ি যারা আছে তাদেরকে আমি ম্যানেজ করবো। কাস্টমার নেওয়া যায়, সাপ্লাই নেওয়া যায়, অনেক কিছু নেওয়া যায়। যেহেতু আমরা কোনো কাজ করবো না, এই 3টা ফর্ম নিয়ে আমরা আপাতত, হ্যাঁ ওকে। এমপ্লয়িতে ফর্মে কি ম্যানেজ হবে? সব এমপ্লয়ির লিস্ট আসবে, এমপ্লয়িদেরকে সার্চ করা যাবে, কার কত সেল সেটা দেখা যাবে, প্রত্যেকের পাসওয়ার্ড ম্যানেজ করা যাবে, কে কখন লগ ইন করছে না করছে সেগুলো দেখা যাবে, কাউকে চাইলে ডিলিট করা যাবে, কাউকে ব্লক করে দেওয়া যাবে, চাইলে ওদের প্রিন্ট আউটও নেওয়া যাবে যে তুমি এই করছো, এই যে তোমার প্রিন্ট আউট, বোঝা গেছে? তো সেগুলো আমরা পরে যাব। এখন এই 3টা ফর্ম
কিভাবে আসবে? আমি যদি এই প্রজেক্টটা রান করি আমার ওই ফর্ম 1ই আসে, বাকিরা তো আসে না। দেখেন বাকি ফর্মে আমার যাওয়ার কোনো উপায় নাই, অতএব আমার কোনো একটা উপায় খুঁজতে হবে। আমি যদি program.cs এ ফর্ম 1 না লিখে FRM প্রোডাক্ট লিখে দেই তাহলে FRM প্রোডাক্ট আসবে, বাকিগুলো আসবে না। তাহলে এগুলোতে আমার যাওয়ার কাজ নাই, আমি একটু স্ট্যান্ডার্ড ওয়েতে যাই। আমি এখানে একটা মেনু নেই, আমরা ভিউ থেকে টুল বক্সে যাব। কোথায় যাব? টুল বক্সে গমনপূর্বক আমরা খুঁজবো মেনু অ্যান্ড টুলবার। মেনু অ্যান্ড টুলবার মানে নামে এই মেনুটাকে এক্সপ্যান্ড করে এখান থেকে আমরা মেনু স্ট্রিপ নিব। নেওয়ার পর এই মেনু স্ট্রিপে আমরা এই স্মার্ট ট্যাগ ছোট একটা অ্যারো সাইন আসে, খেয়াল করছেন? সিলেক্ট করা থাকলে আসবে, না হলে আসবে না। এই যে ক্লিক করলেই সিলেক্ট হবে, এই যে অ্যারো, এটা থেকে আমরা ইনসার্ট স্ট্যান্ডার্ড আইটেমস, কিছু স্ট্যান্ডার্ড আইটেম দিয়ে দিছে। এবার বুঝছেন মেনু কি নাকি আসলেই বুঝছেন? সত্যি সত্যি বুঝছেন? হ্যাঁ, না বুঝলে মার খাইতেন। এই যে মেনু। এখন এই মেনু তো আমার দরকার নাই, আমার দরকার এমপ্লয়ি, প্রোডাক্ট, সার্ভিস, এই টাইপের মেনু, তাই না? তাহলে এটা আমরা আপাতত দেখলাম সুন্দর দেখা যায়, ওই জন্য আমরা Ctrl+Z চেপে এখানে মেনু বানাই। প্রথমে এমনি একটা মেনু বানাই, ampersand ফাইল। ampersand কেন দিলাম এটা আমি জীবনেও বলবো না। ampersand ইউজার না বলবো না। এবার আমি নিলাম ampersand রেফারেন্স নামে এমনিতে একটা মেনু নিলাম, এবং এর আন্ডারে আমি মেনু নিলাম ampersand লিখে প্রোডাক্ট। দেখেন যার আগে ampersand দিছি তার নিচে আন্ডারস্কোর আসছে। ওকে, এখন আন্ডারস্কোর কি কাজ করে না বুঝে ও হয়তো বা, আশা করতেছি। দেখি সার্ভিস, এই যে 3টা মেনু নিলাম, তাই না? এখন এই মেনুগুলোতে ওই ফর্মগুলো লিঙ্ক আপ করতে হবে। তাহলে এখানে এসে প্রোডাক্ট মেনুতে যাই। এখন ওই ফর্ম তো আলাদা ক্লাস, আর টপ লেভেল হোক আর লো লেভেল হোক ক্লাস তো, অতএব তাকে আমার ডিক্লেয়ার করতে হবে তার নামে। FRM এটা কোনটা? প্রোডাক্ট। প্রোডাক্ট P = নিউ স্পেস সাপ্লাই, বাকি সব চলে আসে, আমার মুখস্থ রাখার দরকার নেই। তারপরে বলি যে P.show dialog, কারণ এর আগেও শো ডায়ালগ ইউজ করছিলাম। একইভাবে পরের মেনুতে যাই, এখানে আমরা বলি FRM এমপ্লয়ি E = নিউ স্পেস স্পেস E.show dialog। নিউ ফর্মের আগে এটা কি আসতেছে? আগে আসে কোনটা? নিউ এর পরে এটা পুরা নেম স্পেসটা আসতেছে। থ্যাংক ইউ। ওটা আমরা খেয়ালই করি নাই, দেখবো কি? এখানে ই নাম দেওয়া যাবে না, কারণ ইভেন্টগুলোতে ই নামে একটা ইয়ে থাকে, ইভেন্টগুলোতে ই নামে একটা প্যারামিটার থাকে। ওই জন্য কোনো ভেরিয়েবলের নাম কোনো ইভেন্টের ভিতরে ই দেওয়া যাবে না। তাহলে কি আর করা, EMP দেই। এবার কাকে দিব? ওয়াল্লাহ, FRM লেখার সাথে সব ফর্ম চলে আসছে, এই জন্য নামটা ওইভাবে দিবেন। ওকে, S.show dialog। হ্যাঁ, আমরা সফটওয়্যার বানাই ফেলছি। ওকে, এবার রেফারেন্সে যাই, ক্লিক করি, প্রোডাক্ট আসছে। এই এই আল্লাহ, এখন একটা সফটওয়্যারে আমি যদি একটাই ফর্ম ওপেন করে একটা দিয়ে কাজ করি তাহলে কোনো কথা নাই, বাট এইখানে শো ডায়ালগ দেওয়ার কারণে হয়েছে কি, যেটা আসে সেটাতে কাজ না করে অন্য কিছু করা যায় না। এখন এটা সমস্যা, অতএব আরে ভাই পারি না, এখন কি করব? চেষ্টা করতেছি। এখন শো ডায়ালগ বাদ দিয়ে আমরা শো দেই, কারণ শোটাও আমি দেখছিলাম, তাই না? আমরা ওখানে শো দেখছিলাম, শো দিই। টিস 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 রান করি। এবার দিই প্রোডাক্ট। ও রে, কই পড়ে গেছে? এমপ্লয়ি। হ্যাঁ আসে, কিন্তু কে কোথায় চলে যায়? আরে আল্লাহ, একটা সফটওয়্যারে কতগুলো আইকন আসছে। আবার দেই, আবার দেই, আবার দিই। এক সমস্যা, এই কতগুলা অফ করবেন? কতগুলা? আচ্ছা, বিশ্বাস হয় না, দেখেন এটা তো একটা সফটওয়্যার, গুড সফটওয়্যার হয় নাই। হ্যাঁ বানাইছি, বাট ইন্টারফেসটা কিন্তু আমি ম্যানেজ করতে পারিনি। এটা একদম সোজা কথা, ইন্টারফেসটা আমাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করবো? ওকে, ইন্টারফেস ম্যানেজ করার জন্য এটা যেহেতু মেইন ফর্ম, এইটার ভিতরে আমি যদি সব আনতে পারি তাহলে মানে একটা কিছু হবে। সবাই খেয়াল করি, এই ক্লাস আর দ্বিতীয় পাবেন না ভাই, লাস্ট সুযোগ। যেই ফর্মে, তাহলে আগের ক্লাসের ভিডিও দিয়ে আমি বাইরে যাই, ভিডিও করলে আগের ক্লাসের ভিডিও ধরা দেবো, চলে যাবো। রাইট ক্লিক করি, এখানে বোঝার অনেক কিছু আছে। প্রপার্টিতে যাই, কোন ফর্মে? যেই ফর্মটাকে আমি মেইন ফর্ম বানাইতে চাই সেই ফর্মে রাইট ক্লিক করে প্রপার্টিজে গমনপূর্বক ইজ এমডিআই কন্টেইনার নামে একটা প্রপার্টি খুঁজি। ইজ এমডিআই কন্টেইনার,
এই যে পাইছি, এটা ট্রু করি, ট্রু করার সাথে পেটটা ফাঁকা হয়ে গেছে না? ওকে, এবার রান করলেও লাভ হবে না, এবার আমার ওই কোডগুলোতে যাইতে হবে। কোডে গিয়ে এই প্রোডাক্টের নাম দিছি পি, পিকে শো করার আগে আমি বলি পি ডট এমডিআই প্যারেন্ট। এমডিআই মানে হচ্ছে মডেল ডায়ালগ ইন্টারফেস, এই যেগুলো আসে শো হয় এগুলোকে মডেল ডায়ালগ বলে। এটা মডেল ডায়ালগ ইন্টারফেস, এই এটার মডেল ডায়ালগ ইন্টারফেসের প্যারেন্ট হবে ইকুয়াল টু কে হবে? ফর্ম 1। ওকে, এখানে আমি ফর্ম 1 লিখে দিই, লিখে দিছি। এবার এটা ভুল ধরতেছে, নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ ফর্ম 1 হচ্ছে একটা ক্লাস, যেটা আমরা সলিউশন এক্সপ্লোরারে দেখতে পারবো এইটা। তো রান টাইমে আসলে ফর্ম 1 রান হয় না, কে রান হয়? নিউ ফর্ম 1, নিউ ফর্ম 1। তাহলে ক্লাসটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, যেটা আপনি ইউজ করতে পারবেন না। যেমন আপনার কাছে সে একটা হার্ড কপি আছে, অরিজিনালটা, একটা কোশ্চেনের হার্ড কপি আছে অরিজিনালটা, সেটা আপনি কাউকে দিয়ে দিবেন? ফটোকপি করে দিবেন, ফটোকপি করে দিবেন, ফটোকপি করে দিবেন, অনেকটা এরকম। তাহলে ক্লাস অরিজিনাল যে ক্লাসটা আমরা কোড করি সেটা হচ্ছে ব্লুপ্রিন্ট। এটাকে রান টাইমে ইউজ করা যায় না। রান টাইমে ইউজ করতে গেলে ওটাকে নতুন করে নিয়ে ইউজ করতে হয়, যতবার খুশি নতুন করে নেওয়া যায়। তাহলে আমরা এখানে দেখতেছি যে ফর্ম 1 রান না হয়ে ফর্ম 1 এর একটা নতুন অবজেক্ট রান হয়েছে। তাহলে এখানে আমি কেমনে দিব? এই জন্য এখানে আমি ফর্ম 1 ইউজ না করে বলবো দিস, মানে এইটাই। তাহলে কোনো একটা ক্লাসের যেই অবজেক্টটা রান করতেছে সেটার নাম তো আমি জানি না, তখন যেহেতু জানি না তখন আমি কি বলবো? আমি। এই আমির সি শার্পের ইংলিশ হচ্ছে দিস, বোঝা গেছে? তাহলে এই ফর্ম 1 এর যে অবজেক্টটা আছে সেটাই হচ্ছে পি এর প্যারেন্ট। একইভাবে ইএমপি ডট এমডিআই প্যারেন্ট ইকুয়াল টু কে? দিস। একইভাবে এস ডট এমডিআই প্যারেন্ট ইকুয়াল টু দিস। এইবার রান করি। যা, এবার বাইরে যা, 14টা। ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই, 14 গাইছে, অনেকগুলো আসছে। এটাও বন্ধ করতে হবে, তাই না? ওকে, এটা বন্ধ করার আগে আমাকে আরেকটা এক্সাম্পল দেখতে হবে। আমার আরেকটা ফর্ম আছে, সার্ভিসের মধ্যে আবার আরেকটা ফর্ম আমাকে কল করতে হবে। তাহলে এখানে আমি অ্যাড নিউ আইটেম, উইন্ডোজ ফর্ম নিব, এফআরএম কমার্শিয়াল। এটাতেও একটা টেক্সট বক্স আছে, বেশি কিছু করতে পারতেছি না, গরিব মানুষ। হ্যাঁ, আর সার্ভিসের মধ্যে একগুলো কমার্শিয়াল সার্ভিস আছে, সেইটা আমি পাবো সার্ভিস ফর্মে গিয়ে, একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করে। তাহলে এই বাটনে কিছু লিখলাম না, এখানে আসে আমি ডিক্লেয়ার করবো না এফআরএম কমার্শিয়াল সি ইকুয়াল টু নিউ এফআরএম কমার্শিয়াল। এবার সি ডট কি বলবো? শো। এখন সি এর প্যারেন্ট আমি কেমনে বলবো? সি ডট এমডিআই প্যারেন্ট ইকুয়াল টু কি দিব? দিস। দিস মানে কোনটা? এবার এফআরএম সার্ভিস। এফআরএম সার্ভিসের কি পেটটা ফাঁকা করা আছে? ইজ এমডিআই কন্টেনার ট্রু করা আছে? নাই। তাহলে এফআরএম সার্ভিস ফর্মটা আমার অন্য ফর্মকে জায়গা দেওয়ার জন্য তৈরি হয় নাই, ওর নিজস্ব কাজ আছে। অন্য ফর্মকে জায়গা দেওয়ার জন্য তৈরি হয়েছে কে? ফর্ম 1। তাহলে এখানে আমরা কি করব? এখানে কি করব? দিস মানে কি? এফআরএম সার্ভিসের রান টাইমের অবজেক্টটা ডট এমডিআই প্যারেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? তারপরে এফআরএম সার্ভিসের যে প্যারেন্ট, এই যে সি আছে তারও সেই প্যারেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? এইভাবে অবজেক্ট থেকেও ধরায় দেওয়া যায়। দেখেন এফআরএম সার্ভিস কখন রান হবে? যখন আমি মেইন ফর্মে সার্ভিস ক্লিক করব, তখন এফআরএম সার্ভিসের এমডিআই প্যারেন্ট কে? দিস মানে ফর্ম 1। এখন যখন আমি এই কমার্শিয়ালটা অ্যাড করতে যাব, কমার্শিয়ালের প্যারেন্ট কি? দিস মানে সার্ভিস ডট এমডিআই প্যারেন্ট মানে ফর্ম 1। এইভাবেও ম্যাচিং করা যায়, অবজেক্ট টু অবজেক্ট ফরম্যাট করা যায়, যদি পেপার প্ল্যানিংটা আপনাদের মাথায় থাকে। এই ব্যাপারটা একটু হার্ড হলো, কিন্তু বাসায় গিয়ে যদি আপনারা সর্বোচ্চ 2 ঘন্টা প্র্যাকটিস করেন, আমার ধারণা পেরে যাবেন। এবং আরো এখানে আরো চেষ্টা করবেন, আরো ভিতরে যাবেন। দিস ডট এমডিআই প্যারেন্ট ডট এমডিআই প্যারেন্ট ডট এমডিআই প্যারেন্ট। তাহলে কি তিনটা একসাথে অ্যাড করতে পারবো? মানে সার্ভিস প্রোডাক্ট। হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নেই। একই সিস্টেম। হ্যাঁ, একই সিস্টেমে সব হবে। কিন্তু এখন ধরেন সার্ভিসে ক্লিক করলে কমার্শিয়াল আসছে, কমার্শিয়ালে ক্লিক করলে আবার আসতেছে মনে করেন যে ডোনেশনে ক্লিক করলে আসতেছে মনে করেন যে টিচার, জাস্ট ফর এক্সাম্পল।
যে এতে ক্লিক করলে বি আসতেছে, বিতে ক্লিক করলে সি, সিতে ক্লিক করলে ডি, ডিতে ক্লিক করলে আবার আসবে ই, কিন্তু আপনার ই আসবে হচ্ছে ফর্ম 1 এর ভিতর। তাহলে ই যখন আপনি শো করবেন তখন বলবেন ই ডট এমডিআই প্যারেন্ট ইকুয়াল টু দিস ডট এমডিআই প্যারেন্ট ডট এমডিআই প্যারেন্ট ডট এমডিআই প্যারেন্ট, যত স্টেপে গেছে ততবার। এবং এই জিনিসটা আমার কাছে শুনলে বুঝবেন, বাট প্র্যাকটিস না করলে আপনার ক্লিয়ার হবে না। বসবেন 6 মাস পর ধরা যাবে, যদি আজকে কালকের মধ্যে এটা প্র্যাকটিস করেন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু ভেঙে বলার আছে? থ্যাংক ইউ। রান করবো? ওহো, আবার আগে চাপা মারা ঠিক হয় নাই, আগে রান করে দেখতাম। মজার না ব্যাপারটা? কেমন যেন মনে হলো আমি একাই মজা পাইছি, আর একটা কেউ মজা পাই নাই। দূর, খামাখা আমার খাটুনিটা অবশ্যই গেল। ওকে, এবার আমরা এই প্রবলেমটা সলভ করব। রেফারেন্সের প্রোডাক্ট, প্রোডাক্ট কয়বার আসছে? মানে যতবার ক্লিক করবো ততবার। নির্লজ্জ আবার আসছে কেন? কারণ কারণ এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। যতবার ফাংশনে ক্লিক করতেছি ততবার প্রোডাক্টটা নতুন করে র্যামে লোড হচ্ছে, ততবার শো হচ্ছে, প্রত্যেকে আলাদা আলাদা করে লোড হচ্ছে। তো আমি এটাকে গ্লোবালি নিয়ে নিই, গ্লোবালি নিয়ে নিই। যদিও এটা এখনো অনেকে বুঝবেন না, কিন্তু এটা বোঝার জন্য আমি শেখানো শুরু করব, কিন্তু এই কাজটা আজকে কমপ্লিট হবে। গ্লোবালি নেই, তাহলে তো একবারই আসলো র্যামে, যতবার ক্লিক করবে ততবার শুধু শো হবে। ওকে, দ্বিতীয় তৃতীয়বার সে আর র্যামে লোড হইতে পারবে না। ওকে, যেহেতু ফাংশন যতবার ক্লিক করব ততবার রান করবে, মানে যতবার কল করব ততবার রান করবে, আর যেহেতু ক্লাস জাস্ট ওই একবারই রান করবে, সেহেতু আমি এটা ক্লাস স্কোপে নিয়ে নিই অথবা গ্লোবাল স্কোপে নিয়ে নিই, যার কারণে এবার আর বারবার সে আসবে না। প্রোডাক্ট আবার ক্লিক করি, আসে নাই, আসে নাই। এবার এমপ্লয়িতে ক্লিক করি, আসে নাই। এমপ্লয়িতে লিখি EMPPPPP, তারপর আমরা সার্ভিসে লিখি কিছু একটা। তারপরে এখন আমার অনেক ফর্মে কাজ করতে করতে প্রোডাক্ট ফর্মের কাজ দরকার, আমি আবার প্রোডাক্টে লিক করছি, এই নিচে পড়ে গেছে আর আসতেছে না সামনে। এটা সামনে আসা উচিত ছিল, ছিল কি না? সামনে আসা উচিত ছিল। তাহলে কি আর করার, তাহলে আরেকটা কোড আপডেট করি। যখনই এটাতে ক্লিক হবে তাহলে পি ডট শো করার পর পি ডট ব্রিং টু সামনে, মনে থাকবে তো? এটা হচ্ছে EMP ডট ব্রিং টু সামনে। এই কোডগুলো খুব মজার, বুঝছেন? আপনি ভুলে যাবেন এটা চান্স নাই। আপনি কোড করতে বসলে একটু চিন্তা করলে আপনার এটা চলে আসবে, নাহলে ডট নেট ডট আছে, ডট সাপ্লাইতে চলে আসতেছে, এটা ওইটা লেখেন আপনার মনে পড়ে যাবে। ওই জন্য ইন্টেনশনালি মুখস্থ করার কোনো কারবারই এখানে নাই। প্রোডাক্ট, এখানে আমি অর্ধেক কাজ করে বললাম হ্যাঁ এমপ্লয়ি আপডেট করতে হবে, ওকে এমপ্লয়ি। অর্ধেক কাজ করে বললাম না আমার সার্ভিসে যেতে হবে, অর্ধেক কাজ করে বললাম ওহো প্রোডাক্টটা ঠিক করে আসি, এটা সামনে চলে আসছে। এইটা একটা মোটামুটি একটা সফটওয়্যারের ভালো ইন্টারফেস। এখানে একটা সমস্যাও আছে, বলবো না ভয় ভয় বলবো? একবার ক্লোজ করলে দ্বিতীয়বার ওপেন করার সময় সে আর আসে না, একটা ইরোর দেয়। কারণ কি? ডটনেট হচ্ছে ম্যানেজ কোড। ম্যানেজ কোড কি? ম্যানেজ কোড হচ্ছে আমি 1000 লোকের সাথে কথা বলতেছি, যে আসতেছে তারটা সলভ করে তাকে বিদায় করে দিচ্ছি, বসায় রাখতেছি না। যদি তাকে বসায় রাখি 1000 লোককে সাপোর্ট দিতে পারবো? এই ডটনেটটাও খুব ম্যানেজ কোড। যেই ক্লাসটা যখন র্যামে আসে ওর স্কোপ শেষ হয়ে গেলে বা কাজ শেষ হয়ে গেলে ও আবার র্যাম থেকে ক্লিয়ার হয়ে যায়। এখন এখানে ব্যাপারটা ঘটছে কি, আমি তো এটাকে র্যামে আনছি একবার আগের মতো করে, আল্লাহ কি করছি, হ্যাঁ আগের মতো করে তো আমি প্রত্যেকবার ফাংশনে কল করলে নতুন করে ওটাকে আনি নাই, আমি ওটাকে একবারই আনছি। এখন কথা হয়েছে যখন কেউ প্রোডাক্টে ক্লিক করছে ওটা আসছে, শো হয়েছে, যখন ইউজার ক্লোজ করছে ওর র্যাম থেকে গায়েব হয়ে গেছে, যার কারণে দ্বিতীয়বার যখন আমি এটাতে ক্লিক করতেছি তখন এইটাকে আর সে র্যামে খুঁজে পাচ্ছে না। র্যামে খুঁজে না পাওয়ার কারণে সে একটা ইরর দিচ্ছে। এই জন্য এখানে আমাকে বলতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, ইফ আমার অবজেক্টটার নাম কি পি, ওই যে যেটা বললাম র্যাম থেকে চলে গেছে, র্যাম থেকে চলে যাওয়াটার কাব্যিক নাম হচ্ছে ডিসপোজড, ডিসপোজ হয়ে গেছে, র্যাম থেকে নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা ইজ ডিসপোজড নামে একটা প্রপার্টি ইউজ করব। যদি এটা ট্রু হয় তাহলে পি ইকুয়াল টু নিউ, নতুন করে ওইটাকে আনবো, কারণ যেটা ডিসপোজ হয়ে গেছে তাকে সে রাগ করছে, তাকে নতুন করে আবার র্যামে লোড করতে হবে। ওই পি অবজেক্টেই তাকে নতুন করে আবার লোড করলাম,
এখন যেহেতু এটা এই কাজ, তাহলে এই সেম কাজটা এখানেও করে দিই। এবার আপনারা বুঝছেন যে প্যাটার্ন ফলো করার সুবিধা কি। আমি কিন্তু সব কোড একবারে করি নাই, আমি যেই কোডগুলো করছি একই রকম কোড বারবার করছি। তাতে করে কি হয়েছে, বুঝতে সহজ হয়েছে এবং মনে রাখতে সহজ হবে ব্যাপারটা। তাহলে এখানে একটু বলি কি হবে। তাহলে ইএমপি ইকুয়াল টু এমপ্লয়ি। একইভাবে এখানে এসে কি হবে, তাহলে এখন আমরা এখানে রান টাইমে দেখি, যদি র্যামে থাকে তো শো হবে, আর যদি র্যামে না থাকে তো নতুন করে এসে শো হবে। এই যে পুরাতনটা আছে এফআরএম প্রোডাক্টের, এমপ্লয়িতে আসলাম, আবার সার্ভিসে আসলাম, এবার আমি প্রোডাক্ট কল করলে পুরাতনটা আছে পুরাতনটাই আসবে, আর যদি ক্লোজ করে দিই তাহলে নতুন করে আবার আসবে। সুন্দর করে আমরা ইন্টারফেসটা ম্যানেজ করতে পারছি। প্রফেশনাল একটা সফটওয়্যার এরকম করেই তো ইন্টারফেস ম্যানেজ করবে। এখন এর ভিতরে যে কোড, ওগুলো একটু হার্ড বা একটু ইয়েতে যাইতে হবে, কিন্তু আজকে আমরা দেখলাম যে একটা প্রফেশনাল সফটওয়্যার কিভাবে হয়। ইন্টারফেসটা তো বুঝতে পারছি, অ্যাটলিস্ট এই এক সপ্তাহ বসে বসে এটা সাজাতে পারবো না, এবং আমার ধারণা সবার খুব মজা লাগবে এটা সাজাইতে। ঠিক আছে, এখন এখানে কথা আছে, বলবো। একটা সফটওয়্যারে এমন ফর্ম যদি 40টা বা 50টা বা 100টা হয়, একটা ইউজার সবসময় 40, 50, 100টা ফর্ম দিয়ে কাজ করে না। একটা দুইটা ফর্ম বছরে একবার দুইবার করে দেখা যাচ্ছে হাতে গোনা 3-4টা ফর্ম নিয়ে সে সবসময় কাজ করে। যেমন একটা সেলসম্যান, ও কাজ পারচেস আর সেল আর কাস্টমার ফর্ম, কাস্টমার এন্ট্রি দেয়, তাই না? আর রিকুইজিশন ফর্ম, কোন কোন প্রোডাক্ট শর্ট করছে, কাস্টমার কমপ্লেন করতেছে, সেই প্রোডাক্টে সে রিকুইজিশন দিবে। ওর আর ফর্ম দিয়ে কাজ আছে? কোনো কাজ নেই। এরকম এতগুলা ইন্টারফেসের মধ্যে আমি মনে করলাম যে শুধু প্রোডাক্ট ইন্টারফেসটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, এটা ইউজার বেশি ইউজ করবে। সেই জন্য এই ফর্ম 1-এ গমনপূর্বক আমি এখানে মেনু থেকে টুল স্ট্রিপ নিলাম তো এখানে আমি একটা ছোট্ট বাটন নিলাম। এই বাটনেও আমি ছোট্ট জেপিজি, পিএনজি, ছোট ছোট ফাইল পাওয়া যায়। আমি এটা আপনাদের আরো কিছুদিন পরে দিয়ে দিব ওই ফোল্ডারটা। এখানে আপনি খুব সুন্দর একটা আইকন দিতে পারেন অথবা লেখা দিতে পারেন। প্রপার্টিতে গমন করি, গমনপূর্বক এখানে টেক্সট লিখি হচ্ছে কি লেখা যায় প্রোডাক্ট। আর এটাতে ডিসপ্লে হচ্ছে না টেক্সটটা, তাহলে আমার টেক্সট ইমেজ রিলেশন, সরি ডিসপ্লে বা টেক্সট ইমেজ রিলেশন এরকম কিছু একটা আছে। এই যে ডিসপ্লে স্টাইল ইমেজ, আমি দেই টেক্সট, অথবা আমি দুইটাই দিতে পারি, ইমেজ অ্যান্ড টেক্সট, যদি আমার দুইটাই পছন্দ হয়। তাহলে প্রোডাক্ট লেখা থাকবে, এটা একটা শর্টকাট আইকন হলো। এখানে ক্লিক করলে আমি কি করব, আর কেন কোড করি, আর কোড করার কোনো দরকার নাই, ইহাকেই কপি করব, এখানে পেস্ট করিয়া দিই। তাহলে আমার টোটাল মেনুতে যদি 150 আইটেম হয়, এখানে আমার হাতে গোনা 5-10টা আইটেম হবে যেগুলো কমনলি ইউজ হবে, মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ হবে, বারবার ইউজ হবে। তাহলে এটা কি টুলবার, এখানে আমার সব টুলগুলো সাজাতে পারি। এখানে এখন প্রোডাক্ট ক্লিক করলেও আসবে। বোঝা গেছে ব্যাপারটা না? সত্যি সত্যি বোঝা গেছে? ওকে, এবার সফটওয়্যারটাকে আর একটু সুন্দর করে, যেহেতু সুন্দর করছি, হ্যাঁ, আর আপনারা সবাই এত সুন্দর, সেখানে আমার সফটওয়্যার দেখতে কুচিত হলে কেমন হয়। এখানে আমরা আরেকটা নেই স্ট্যাটাস স্ট্রিপ। স্ট্যাটাস স্ট্রিপে এখানে এসে একটা লেভেল নেই, ঠিক আছে? এখানে একটা লেভেল নেই, এখানে এই লেভেলটাকে ধরে এটার নাম দেই LBL টাইম, আর এটা টেক্সট দেই হচ্ছে ফাঁকা। এখন টাইম যদি আমরা দেখাতে চাই, সফটওয়্যারটা তো চালু হয়ে আসবে, ও তো সেকেন্ডে চালু হবে না। এই জন্য আমার একটা টাইমার কন্ট্রোল এখানে লাগবে। আমরা এখানে একটা টাইমার কন্ট্রোল নেওয়ার জন্য আমরা যাবো অল উইন্ডোজ ফর্ম। এখানে আমরা একটু খুঁজে দেখি, টাইমার নামে এক শয়তান আছে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেই দেই, মাঝখানে বসে নিচে বসলে এটাতে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই, গিয়ে এটাতে দেখি যে অ্যানাবল ফলস করা, অ্যানাবল ট্রু করে দিই। 100 মানে হচ্ছে কত? 100 মানে 1 সেকেন্ড। ওকে, হোক, প্রতি সেকেন্ড 100 মানে মনে হয় 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, যাক আমি শিওর না। আমি এই টাইমারটাতে ডাবল ক্লিক করে এখন এই ফাংশনটা কি করবে, প্রতি সেকেন্ডে 10 বার রান করবে অটোমেটিক্যালি, ঠিক আছে? যার কারণে আমরা ওই যে LBL টাইমটা দিছিলাম না, মনে আছে? LBL টাইম ডট টেক্সট ইকুয়াল টু ডেট টাইম ডট নাও ডট টু স্ট্রিং করে দিই, তাহলে ডেট এবং টাইমটা আমার ওই লেভেলে দেখাবে। এখানে আরও কোন ইউজার লগ ইন করছে, কখন লগ ইন করছে, তার কতক্ষণ হলো, এগুলো হিসাবেও স্ট্যাটাস স্ট্রিপে দেখা যায়।
তাহলে এটা একটা কমার্শিয়াল সফটওয়্যার বা একটা প্রফেশনাল সফটওয়্যার একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে আমরা মেনু রাখতে পারছি, মেনুতে আমরা বিভিন্ন ইন্টারফেস আনতে পারছি, অ্যারেঞ্জ করতে পারছি, এবং কোন ইন্টারফেস বেশি লাগবে সেটা শনাক্তকরণ পূর্বক টুল স্ট্রিপে দিতে পারছি না? অনেকে হাই দিতেও পারছে, আবার নিচে আমরা টাইমও দিতে পারছি। এখন ব্যতিক্রমও হয়, এগুলো যে এখানে থাকবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে এই টুল স্ট্রিপ এটাতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যান, ডক নামে একটা প্রপার্টি আছে, এটা বামে দেন, কই গেছে? ডানে দেন, কই গেছে? নিচে দেন, উপরে দেন, মাঝখানে দেন, ফিল করে, কিন্তু ন্যাচারালি এটা উপরে থাকে, টপে। মানে আপনি বামে দিতে পারবেন না, পারবেন, কেউ আপনাকে ফাঁসিতে ঝুলাবে না, আপনার কোনো রাজনৈতিক দলের কোনো হবে, অপমানও হবে না, কিচ্ছু হবে না। বাট আপনার যদি বামে দেওয়ার প্রয়োজন হয় দিবেন। এগুলো ভিজিবল ফলস করা যায়, ট্রু করা যায়, টগল করা যায়, এক্সপ্যান্ড করা যায়, অনেক ধরনের ডিজাইন করা যায়, যেগুলো আপনারা বের করবেন, আমি শুধু ধরাই দেওয়ার মালিক। বোঝা গেছে? ওকে, আমরা কথা বলতেছি সফটওয়্যার এবং সফটওয়্যার ইন্টারফেস ম্যানেজমেন্টের উপরে, এবং আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কিভাবে এটা ম্যানেজ করে দেখলাম। পাক্কা? আরো দেখবো আমাদের জন্য কি আছে? ওয়েব বেস দেখি। ওকে, ওয়েব বেস দেখতে গেলে এটা ক্লোজ করতে হবে, কারণ প্রতিবার আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো। ফাইল, নিউ প্রজেক্ট। এবার আমরা সি শার্পে এখানে সিলেক্ট করে আমরা দেখব OSP.NET ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এটার নাম দিব মাই মাই সুইট। তো টাইটেল এটা আমাদের দিতে হবে আমি তুমি ব্যাট 012। এখানে অনেক কিছু আসে, আমরা ওয়েব ফর্ম নিব। কি নিব? ওয়েব ফর্ম মানে হচ্ছে ASP.NET। হোস্ট করার দরকার নাই, ওকে করে দিব। করে দিলে এটা একটু সময় নেবে, কারণ এটা অ্যানাদার টেমপ্লেট। এখানকার ইন্টারফেসটা হবে HTML, CSS ইন্টিগ্রেট করা, জাভাস্ক্রিপ্ট থাকবে, এখানে এইভাবে ইন্টারফেসটা হবে, এবং অনেক ধরনের ফাইল ইনক্লুড করা থাকবে। অনেকে বুটস্ট্র্যাপ নিয়ে চিল্লায়, এখানে বুটস্ট্র্যাপ অটোমেটিক্যালি ইন্টিগ্রেট করা থাকবে, আপনার না জানলেও চলবে। বাট জানলে আপনি কাস্টমাইজ করতে পারবেন, অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন, সেটা জানতে হবে। কিন্তু এই জায়গায় না জানলেও চলে আর কি। দেখি কি দেয়। এবার আমরা অলরেডি বুঝে গেছি না যে কি দিছে, এটা দেখালে আপনি আমার সলিউশন এক্সপ্লোরার দেখতে হবে নাকি সত্যি বুঝে গেছি? ভাই চুল চিত্তেছিস কেন? আমার কলিজে লাগছে, ও চুল টানতেছে, মনে হচ্ছে আমার কলিজে নিয়ে টানতেছে। অপমানজনক আচরণ, আমি আর আসবো না এদিকে। ক্লোজ করি, আমরা ভিউতে যাই, সলিউশন এক্সপ্লোরারে যাই, দেখতে পাচ্ছি? ওকে, এখানে HTML ফাইলের বদলে আমাকে কিছু SPX ফাইল দিছে। হোক HTML ফাইল, ওই HTML ফাইল রান টাইমে কি হবে? HTML এই কনভার্ট হবে। শুরুতে উইন্ডোজ ফর্ম দিয়ে আমরা এমনিতে রান করে দেখছিলাম না, এটাও এমনিতে রান করে দেখি। বাহ, কি সুন্দর রিংটোন বাজতেছে, একটু শেয়ার ইটে দিয়েন। ও আচ্ছা, এখানে আমাদের সার্ভার টার্ভার কিছু রাখতেছে না, ভিজুয়াল স্টুডিও তার একটা ইন্টারনাল সার্ভার রান করে, এবং এখানে কোন ব্রাউজার আছে সেই ব্রাউজার রান করে আমাদের প্রজেক্টটা দিয়ে দিচ্ছে, সব তো চামচে তুলে দিচ্ছে। এই যে আমার বেসিক সাইট, আমার শুধু এগুলো চেঞ্জ করে নিতে হবে। আর হচ্ছে অ্যাবাউট, ও সাইটের ডিজাইনটা কিন্তু সেম, দেখেন এই হেডার দেখেন আর ফুটার দেখেন, ডিজাইনটা কিন্তু সেম, তাই না? লগ ইন রেজিস্টার সব দিয়ে দিচ্ছে। এখন আমি আমার কিছু পেজ বানাইতে যাচ্ছি, যথারীতি প্রোডাক্ট আর সার্ভিস, বেশি বানাইতে পারবো না, ঠিক আছে? এখন তাহলে এইখানে ডিজাইন সেম রাখার জন্য নিশ্চয়ই আমার ফর্ম ওয়ানের মতো কিছু একটা ওরা ইউজ করছে। এখানে সেটার নাম হচ্ছে site.master। ওকে, এটাতে মেইন ডিজাইনটা আছে। এখানে গিয়ে আমি যদি ডিজাইন মোডে যাই, ওই ব্রাউজারের ডিজাইন দেখতে পারবো না, তবে কিছুটা আজ করতে পারবো। হ্যাঁ, অত দেখা যাচ্ছে না। তো আমরা সোর্স কোডে যাব, আমাদের শুরুতে মেনু দরকার, তাই না? তাহলে সোর্স কোডে গিয়ে যারা একটু HTML পারি তারা যদি একটু খোঁজাখুঁজি করেন, দেখবেন যে মেনু কোথায়, এই যে তারা ইয়ানো। তাহলে এই মেনুগুলো আমি অত বুঝতেছি না, আমি আসলে HTML পারি না, খুবই কম পারি। এই জন্য এরকম একটা মেনু আইটেম লাইন 1 একটা কপি করে আমি নিচে এসে পেস্ট করলাম, আর একটা পেস্ট করি, এবং কিছু না বুঝেই এইখানে আমি লেখা দিলাম কি প্রোডাক্ট, প্রফেশনাল ডাক, আর এখানে লিঙ্কে আমি কি দিব?
লিঙ্কেও আমি দিলাম প্রোডাক্ট। বুঝতেছি না কিন্তু অন্যগুলো দেখে করতেছি। কালকে রাতে যদি আর 1 ঘন্টা পড়ি, এই তো। কিন্তু প্রোডাক্ট আর সার্ভিস নামে আমার কোনো ফর্ম বা পেজ আছে নাই। তাহলে এখানে আমার ওই আগের মতোই যথারীতি রাইট ক্লিক, অ্যাড 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 ব্যাড ব্যাড অ্যাড নিউ আইটেম। এখানে আর উইন্ডোজ ফর্ম অ্যাড করে লাভ নাই। এখানে আমাকে খুঁজতে হবে ওয়েব ফর্ম। কি খুঁজছি? কিন্তু এক্ষেত্রে আমরা খুঁজবো ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ, কারণ আমি ডিজাইনটা মাস্টার পেজে করে রাখছি। অ্যাড ওল্লা চলতো না, এখানে নামটা দিতে হবে তো, এখনো ধরা খাইছিলাম। কি নাম দিব? অ্যাড। ওকে, মাস্টার পেজ হচ্ছে সাইট ডট মাস্টার। ওকে, তাহলে এখানে এসে আমরা ডিজাইনে যাই, দেখবো যে মাস্টার পেজের ডিজাইনটা অটোমেটিক পেয়ে গেছে। এখানে আমার প্রোডাক্ট রিলেটেড যা ইস্যু, যেই কন্ট্রোল নেওয়ার দরকার, যে কাজ করার দরকার সব করি। আমার ডিজাইন নিয়ে মাথা ব্যথা করার কিছুই নেই। তবে আমি এখন বিশাল একটা কাজ করব, সেই বিশাল কাজটা হচ্ছে এখানে লিখে দিব দিস ইজ প্রোডাক্ট পেজ। হ্যাঁ, কারণ এর বেশি আমার আর কিছুই করার নাই, অতি দরিদ্র আমি। রাইট ক্লিক, আর একটা পেজ নিতে হবে, তাই না? অ্যাড। এখানে আপনি রেগুলার এইচটিএমএল তো আমরা সবাই বুঝি, তাই না? এইচটিএমএল যা খুশি তাই লিখে দেন, বড় বড় পেজ ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। এবার এটার নাম কি দিব? এখানেও লেখা যায় সার্ভিস, দিস ইজ সার্ভিস পেজ, অত কি লেখে। হ্যাঁ, এখানে আপনি লেখেন, ইনফরমেশন দেন। তো অ্যাটলিস্ট আজকে দেখা গেল যে আমরা কিছু না পারলেও একটা স্ট্যাটিক ওয়েব পেজ বানাইতে পারবো এবং মাস্টার পেজে গিয়ে চেঞ্জ করে দিতে পারবো। যেমন এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন না? পারবেন না? তারপর ডিজাইন কাস্টমাইজ করে এগুলো আমরা পরে যাব, আজকে তো আর সব শেখা সম্ভব না। নেট হলো না, এটা ভিজুয়াল স্টুডিওর এই যে সার্ভার চালু করে, তারপর একটা পোর্ট অ্যাসাইন করে, তারপর ব্রাউজারে এটা ইয়ে করে। তো আমি আমাদের পেজ দেখি, দেখবো দিস ইজ প্রোডাক্ট পেজ। এখানে আমি যদি এইচটিএমএল লিখতাম, ওইটা এই ডিজাইনেই আসতো। এখন ব্যাপারটা খুব সুন্দর করার বা খুব ইয়ে করার সেটা না, ব্যাপারটা হচ্ছে ম্যানেজ করা, যে আমরা একটা মেইন পেজ করতে পারি ডেস্কটপে এবং ওয়েবে, যেটা আমাদেরকে আগে থেকে দিক চেঞ্জও করা যাবে এবং আমরা অনেকগুলো সাব পেজও নিতে পারি, যেটা ওই মেইন ফর্মের ভিতরে আসবে এবং যার ভিতরে আমরা ডাইনামিক কাজগুলো করব। ডাটা দেখাবো, ডাটা রাখবো, ডাটা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করবো, বিভিন্নভাবে বিভিন্ন ফিচার দিব, তাই না? এবং এই পেজগুলোতে সবাই যাতে ঢুকতে না পারে সেই অ্যাক্সেস কন্ট্রোলগুলো দিব। এই ব্যাপারগুলো আমাদের ধীরে ধীরে শিখতে হবে। আপাতত ব্যাপার এইটুকু আজকে দেখানো জরুরি ছিল, যাতে করে 1 সপ্তাহ আপনারা ভিজুয়াল স্টুডিওর সাথে সময় কাটাতে পারবেন না। এমবিসিতে আর গেলাম না, তাহলে এসপিটা এটা আবার প্যাচ লেগে যাবে। এমবিসির স্ট্রাকচার একটু জটিল, ওটা আমার সবার শেষে যাব। আছে ইচ্ছা করে কোডে ঢুকলাম না, কারণ এখন যদি কোডে কত বাজে না, আর কিছু দেখানো যাবে না, কারণ আমার ক্লাস হচ্ছে টপিক ওয়াইজ। এই টপিক্সের বেশি হলে আর একটু সমস্যা হয়ে যায়, বাসায় গিয়ে দেখা। আমি জানি এখানে অনেকে কাজ করেন, তারা আগামী 6-7টা ক্লাসের জন্য আমাকে মাফ করেন এবং এই ক্লাসগুলো বসেন, অনেক কিছু আপনি নতুন পাবেন যেগুলো জানতেন না। প্রত্যেকটা ক্লাসেই আমার নতুন কিছু না কিছু থাকবেই। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ক্লাস এমন আর কি করায়, করলাম না একটা ক্লাস, একদিন করেন না, পরের দিন বুঝবেন কি বাসটা খাবেন। বোঝা গেছে ব্যাপারটা? একটা ক্লাসে অনেক কিছু হয়, অনেক লজিক, অনেক কনসেপ্ট হয়। একটা ক্লাস মিস করলে পরের ক্লাসে এসে আপনি অনেক কিছু বুঝবেন না। ঠিক আছে? এগুলো কিন্তু সিলেবাস না, প্র্যাকটিক্যাল লাইফে যেই সিকোয়েন্সে আমরা পড়ি সেই সিকোয়েন্সে আমরা আগাবো। অতএব আপনি যদি না বোঝেন, আপনাকে ব্যাকআপ দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। বুঝতে পারছি? কেউ যদি এমার্জেন্সি বা এখন মিস তো হবে, তখন কি করবেন আপনারা? ভিডিও দিলেন, ভিডিও দেখেও সব বুঝতেছে না, আপনারা হেল্প করবেন। ঠিক আছে? আমি একটা কথা বলে রাখি, কখনো কাউকে যদি বুঝি সে আরেকজনকে হেল্প করতে গিয়ে বিরক্ত হচ্ছে, তার খবর আছে, তাকে আমি জীবনে হেল্প করবো। আসেন এদিকে আসেন। আমি কোনো কোড প্রজেক্ট আপনাদের দিব না, ভিডিও দেখে দেখে সেম বানাতে পারলে বানান, না বানাতে পারলে আমার কি।